সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহবিদ। শনিবার রাতে একযোগে ফেসবুক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জানান দেয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে তারা। সংবাদ সম্মেলনে আজ হাসনাত আবদুল্লাহ বললেন, এর মাধ্যমে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, সংবিধানের কবর রচনা ফ্যাসিবাদের ভাষা। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, প্রোক্লেমেশন একটি প্রাইভেট ইনিশিয়েটিভ, সরকারের এর সঙ্গে সংশ্লিষ্টতা নেই। তবে বিপ্লবের অথরিটিকে আদৌ বিপ্লব নাকি গণঅভ্যুত্থান সে বিষয়েও ভিন্নমত রয়েছে। সাম্প্রতিক ইস্যু নিয়ে আজকের আমাদের সম্পাদকীয়র বিষয় নির্ধারণ করা হয়েছে বিপ্লবের ঘোষণাপত্র। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং তুহিন খান, সদস্য জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের। সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। অস্থায়ী পাশ নিয়ে সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ সোমবার। কিছু আলামত পাঠানো হতে পারে বিদেশে। ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ, জুলাই থেকে ৩৫,০০০ করার প্রস্তাব স্বাস্থ্যের। এখনই বাস্তবায়ন চান আন্দোলনকারীরা, যানজটে ভোগান্তি। আমরা আলোচনায় আসতে চাই। প্রথমে তুহিন খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য, আপনার কাছে সহজ একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সেটি আসলে বিপ্লব নাকি গণঅভ্যুত্থান? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ধন্যবাদ আমার সহ আলোচককে এবং যারা এই শো দেখছেন দর্শক সবাইকে ধন্যবাদ। আসলে বিপ্লব না গণ অভ্যুত্থান, এই যে প্রশ্নটা, এটা আমাদের এই জুলাই বিপ্লব শেষ, জুলাই অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন, সেটা হওয়ার পর থেকে এই আলোচনাটা চলছে। বিভিন্ন মাধ্যমে, সেমিনারে, গণমাধ্যমে আলোচনাটা হচ্ছে এবং নানানজন নানানভাবে এই জায়গাটাকে দেখছেন। তো আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি তাহলে আপনি দেখবেন যে বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলেন, এটার একটা ছকে বাঁধা সংজ্ঞা আছে ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা ঘটনা ঘটার পরে সেটা ধীরে ধীরে বিভিন্ন মোড় নিতে পারে। একটা গণ অভ্যুত্থান ঘটার পরে সেটা ব্যর্থ গণ অভ্যুত্থানে পরিণত হতে পারে। ঠিক একইভাবে একটা গণ অভ্যুত্থান ঘটার পরে সেটা আবার বিপ্লবেও রূপ নিতে পারে। সেটা পরবর্তী যারা গণ অভ্যুত্থান করেছেন তাদের বিভিন্ন প্রস্তাবনা বা তাদের কর্মকাণ্ড, সেটির উপরে অনেকখানি নির্ভর করে এই জিনিসগুলি, যে আসলে আপনি বিপ্লব সেটাকে বলবেন কি গণ অভ্যুত্থান বলবেন। এটা একটা প্রক্রিয়া। আমি মনে করি যে এটা একটা জার্নি, একটা জাতির জার্নি। ৭১ কিন্তু একদিনে হয় নাই। ৭১কে যদি আমরা একটা বিপ্লব বলি, ৭১ কিন্তু সেই ৫২তে ভাষা আন্দোলন, তারপরে ৬৬-র যেই আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, এবং সেই ৬৯-এর গণ অভ্যুত্থানই কিন্তু পরবর্তীতে ৭১-এর সেই বিপ্লবের পথকে প্রশস্ত করেছে। সুতরাং এটা একটা জার্নি, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাইয়ে যেটা হয়েছে সেটা গণ অভ্যুত্থান। এখন সেই গণ অভ্যুত্থানকে আমরা বিপ্লবে রূপান্তরিত করতে পারবো কিনা বা করতে চাই কিনা, এবং একটা কার্যকরী বাংলাদেশ গড়ার জন্য যে সাংবিধানিক ফ্যাসিবাদ আমরা বলতেছি বারবার, সেই সাংবিধানিক ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য সেরকম একটা পদক্ষেপ আমাদের নেওয়া উচিত কিনা সেটা আমাদের ভাবতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন, সেই ২০১৩ সালেই বলেছিলেন যে আমরা নির্বাচিত হলে এই ফ্যাসিবাদী এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলবো। সেটা কিন্তু উনি ২০১৩ সালেই বলেছিলেন। কিন্তু এখন আমরা বিএনপি নেতারা অনেকেই বলছেন যে সংবিধান কোনো কাগজ নয় যে এটা ছুঁড়ে ফেলা যাবে। তো এটা তো আসলে এটা ডেফিনেটলি এটা কোনো কাগজ না। এটা একটা দেশের সংবিধান, মানে এটার অনেক ভার আছে। কিন্তু এটাও তো সত্য যে জনগণের উপরে তো আসলে কোনো সত্য নাই। জনগণই এই সংবিধান রচনা করেছে, এবং জনগণ যদি মনে করে, যদি দেশের দায়িত্বশীল পলিটিক্যাল প্রতিনিধিরা, রাজনৈতিক প্রতিনিধিরা যদি মনে করেন যে হ্যাঁ এই সংবিধানটা আসলে একটা সাংবিধানিক ফ্যাসিবাদ কায়েমের পথকে প্রশস্ত করেছে, তাহলে ডেফিনেটলি তাদের সেই জায়গাটা, সেই দায়িত্বটা তাদেরই নিতে হবে।
সেই দায়িত্বটা নিয়ে জনগণকে সাথে নিয়ে তাদের সেই কাজটা করতে হবে। জনগণকে মনে করছে যে সংবিধান ফেলে দেওয়া এই মুহূর্তে প্রয়োজন, নাকি আরো অনেক অন্যান্য জরুরি কাজ আছে? হ্যাঁ, ডেফিনেটলি আরো অনেক অন্যান্য অনেক জরুরি কাজ আছে, এবং সেই কাজগুলি গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন, যারা এই দায়িত্বগুলি নিয়ে আছেন, তারা যেই কাজগুলি অনেকগুলি জিনিসে তারা সুষ্ঠুভাবে করতে পারছেন না, সেটা জনগণের জায়গা থেকে কিন্তু অ্যাড্রেস হচ্ছে। আমরাও নাগরিক কমিটির জায়গা থেকে আমরাও কথাগুলি বলছি যে আপনারা আহতদের যে চিকিৎসা সেটির কথা আমরা বলছি, নিরাপত্তা ব্যবস্থার কথা আমরা বারবার বলছি, এবং সরকারকে আমরা এই মেসেজগুলি দিচ্ছি। কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ যেহেতু পলিটিক্যাল রাজনৈতিক দলগুলি নির্বাচনের কথা বলছে, এবং আমরাও চাই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। কারণ গত তিনটি যেই নির্বাচন হয়েছে, যেটা ভোট চুরির নির্বাচন, ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলি ডেফিনেটলি জুলাই অভ্যুত্থানের এটাও একটা স্পিরিট ছিল, এটাও একটা জুলাই অভ্যুত্থানের একটা গোল ছিল যে সেই ভোটের অধিকারটা মানুষকে ফিরিয়ে দেওয়া। সেটা আমরা সেই রাজনৈতিক দিকে যাওয়ার জন্য আমাদের আরো অনেকগুলি জিনিস, যেটা সংস্কার কমিশনগুলি, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তাদের তো এই দুইটা কমিশনের কাজ কিন্তু অনেক ক্রিটিক্যাল। কারণ আমরা যদি নির্বাচনী ব্যবস্থায় যেতে চাই, নির্বাচনে আমরা যদি দ্রুত যেতে চাই, তাহলে এই দুইটা কমিশনকে তাদের কাজগুলি দ্রুত করতে হবে এবং সেটা ফ্যাসিলিটেটও করতে হবে। আচ্ছা, এখন পর্যন্ত তার মানে এটা গণ অভ্যুত্থান আছে, আপনারা প্রোক্লেমেশনের পরে এটা বিপ্লবের একটি স্বীকৃতি যাচ্ছেন, এমন কি বিষয়টা? হ্যাঁ, মানে এখনো পর্যন্ত তো আসলে আমরা প্রোক্লেমেশন যেহেতু দেই নাই, 5 তারিখে দেওয়া হয় নাই, সুতরাং এখনো পর্যন্ত এটা একটা গণ অভ্যুত্থানের পর্যায়ে আছে। কিন্তু আমরা মনে করি যে এইরকম একটা ঘটনার পরে যে প্রোক্লেমেশনটাই আসা উচিত ছিল, সেই প্রোক্লেমেশনটি দেরিতে হলেও আমরা দিচ্ছি, এবং এটির মাধ্যমে এটা একটি বিপ্লবী রূপান্তরের দিকে যেতে পারে, একটা অগ্রসর হতে পারে। বিপ্লবের রূপান্তরের ক্ষেত্রে তো সব ধরনের সব রাজনৈতিক স্টেক হোল্ডারের একটা মানে গণ অভ্যুত্থানে যেমন অংশগ্রহণ ছিল, বিপ্লবের রূপান্তরের ক্ষেত্রেও তো একটা ন্যাশনাল কনসেনসাস বা জাতীয় ঐক্যমত প্রয়োজন। সেটা তো অনেক বড় রাজনৈতিক দল সেই বিপ্লবের রূপান্তর বা আপনাদের যেই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, যেটাকে আপনারা ইতোমধ্যে রেভলিউশন বা বিপ্লব বলছেন, সেখানে কি সব রাজনৈতিক দলের সমর্থন আছে? আমি প্রথমেই এটা স্বীকার করতে চাই, এটা অনস্বীকার্য যে এই জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলি যেভাবে অংশগ্রহণ করেছে, যদি তারা অংশগ্রহণ না করতেন, যদি তারা অসহযোগিতা করতেন, তাহলে এই পথটা অনেক কঠিন হতো। এবং আমি যতগুলি পলিটিক্যাল পার্টির যারা মারা গেছেন, শহীদ হয়েছেন, যারা আমরা দেখেছি ছাত্র দলের অনেকে শহীদ হয়েছেন, আরও ছাত্র শিবির সহ অন্যান্য যে পলিটিক্যাল পার্টি, ছাত্র ফেডারেশনের একজন শহীদ হয়েছেন, তাদেরকে আমরা মাথায় সবসময় রাখি, এবং আমরা এটাও মাথায় রাখি যে পলিটিক্যাল পার্টিগুলি এই জুলাই অভ্যুত্থানে আমাদের সাথেই ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে একই সাথে রাজপথে তারা আন্দোলনটি করেছেন। এখন এই আন্দোলনটিকে এটা পলিটিক্যাল, আমি বলবো যে এই জিনিসটা পলিটিক্যাল পার্টিগুলির উপরে আমি দিতে চাই, মানে এই দায়িত্বটা। সেটা হলো যে আপনারাই বলুন যে এই যে এটা একটা গণ অভ্যুত্থান হলো, এখন এইটাকে কি আমাদের এগিয়ে নেওয়া উচিত না? এটা যে সাংবিধানিক ফ্যাসিবাদের কথা আমরা বারবার বলছি, যেটা বিএনপির অনেক নেতাকর্মী বারবার বলেছেন, এবং যেটা আমরা দেখেছি যে 11 সালে সেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার নামে যেই প্রহসনটা হয়েছে সংবিধানের সাথে, সেই প্রহসনই কিন্তু আজকের এই ফ্যাসিবাদ। সেখানে তত্ত্বাবধায়ক বাদ দেওয়া হয়েছে, সেখানে 7-এর ক এবং খ প্রযুক্ত করে অনেকগুলি সংবিধানের অনেকগুলি বিধানকে অলঙ্ঘনীয় এবং পরিবর্তন অযোগ্য করা হয়েছে, জাতির পিতা নিয়ে একটা বিতর্ক তৈরি করা হয়েছে। এই জিনিসগুলি তো আমি মনে করি শুধু আমাদের একার বিষয় না, এটা ডেফিনেটলি বিএনপিরও বিষয়, বিএনপিরও বা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলিরও এখানে ভাবার বিষয়। তারা কি করবেন? তারা বলছেন যে তারাও তো ওইটাই বলছেন যে তারা মানে নির্বাচিত হয়ে এলে তারাও এটা সংস্কার করবেন। তাহলে আমরা যদি সবাই মিলে একটি প্রোক্লেমেশনকে এন্ডোর্স করি, একটি প্রোক্লেমেশন দিই, এবং সেই প্রোক্লেমেশনের বেসিসেই আমরা যদি পরবর্তীতে সংবিধানটা সংশোধন করি, সংস্কার করুন, আপনি পুনর্লিখন যেটাই হোক, সেটা পলিটিক্যাল ঐক্যমত্যের ভিত্তিতেই হবে। সেই জায়গাটাই তো অন্তত একটা ঐক্যমত্যে আসা দরকার, যে যেহেতু সংবিধান সংস্কার কমিশনও হয়ে গেছে, তো সেটা আমি পলিটিক্যাল পার্টিগুলির উপরে আসলে। আপনি বলছেন সংবিধান সংস্কার হোক বা পুনর্লিখন হোক, যে প্রক্রিয়ায় হোক সেটা করা প্রয়োজন, কিন্তু আপনাদের অনেকে বলেছেন, মাহফুজ আলম, যে সংবিধান পুরোপুরি ছুঁড়ে ফেলে দিতে হবে, পুনর্লেখন করতে হবে। মানে এই বিষয়টা নিয়ে আবার আজকেও হাসান আব্দুল্লাহ বললেন যে মুজিববাদী সংবিধান, 72-এর সংবিধানকে বারবারই মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করছেন আপনারা। মানে এটার আসলে কারণটা কি, এবং সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া একদমই রাখার মতো অবস্থা কি নাই? আচ্ছা, মুজিববাদী সংবিধান যেটা বলা হচ্ছে বারবার, এখানে সংবিধানের কোথাও মুজিববাদ শব্দ বা এই ধরনের কিছু নাই। কিন্তু মুজিববাদ আসলে সেই অর্থে কোনো মানে ডক্ট্রিন আকারে কিন্তু রাষ্ট্রে কখনো ইমপ্লিমেন্ট করা হয়নি। 71-এর পরেও মানে কেউ এভাবে বলে নাই যে আমাদের সংবিধান একটা মুজিববাদী সংবিধান এবং আমরা মুজিববাদের ভিত্তিতে দেশ চালাবো, তাহলে তো মূলনীতিতে মুজিববাদও থাকতো। কিন্তু মুজিববাদ মূলনীতিতে, যেই মূলনীতিটা এখন বাংলাদেশের সংবিধানে যে 4 মূলনীতি আছে,
সেটারই একটা আসলে সমন্বিত নাম হলো মুজিববাদ, যেটা আপনি যদি মুজিববাদ কি সেটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন ওই 4টা মূলনীতি এইটার মিশেলকেই বলা হয় মুজিববাদ। সুতরাং সেই অর্থে সংবিধানটিকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে 72-এর সংবিধানের আপনার যে মৌলিক যেই ত্রুটি, সেটা নিয়ে আমাদের সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, রাজনৈতিক দল অনেক কথাবার্তা বলেছেন, অনেক লেখালেখি করেছেন। সবচাইতে বড় ব্যাপারটা ছিল যে সাংবিধানিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠার যেই পথে, যে কারণে আমাদের সংবিধানটা 17 বার সংস্কার করতে হয়েছে, সংশোধন করতে হয়েছে, এবং আরও কতবার করতে হবে সেটা আমরা এখনো জানি না। এবং এই 17 বারের মধ্যে কতবার জনগণের পক্ষে রায় গিয়েছে, কতবার আসলে সরকার তার নিজের জন্য করেছে, সেটাও আমরা জানি না। সুতরাং এই যে একটা সাংবিধানিক ফ্যাসিবাদ, আমরা যেটাকে বারবার বলছি যে সংবিধানের কারণেই কিন্তু আপনি দেখেন, নিশ্চয়ই বিএনপির নেতাকর্মীরাও একমত হবেন যে 11তে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেওয়া হলো, এবং তারও আগে 111-এর সময় আপনার যেই প্রবলেমটা তৈরি হলো, যে সংকটটা তৈরি হলো, দুটি সংকটই কিন্তু সাংবিধানিক সংকট, এই দুটি সংকটই। সুতরাং এই সাংবিধানিক সংকটকে আপনি জিইয়ে রেখে, এবং এখন ত্রয়োদশ সংশোধনী আবার ফিরে এসেছে, পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে, তার মাধ্যমে সংবিধানের নিশ্চয়ই কিছু উন্নতি হয়েছে, কিন্তু এই সংবিধানের বিভিন্ন ধারা, এই ধারাগুলিকে আপনি রেখে, এবং যে মূলনীতি আছে সেই মূলনীতিতে দেখেন আমাদের যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যেই কথা ছিল, এখন আমি প্রশ্ন করতে চাই যে সাম্য এবং সমাজতন্ত্র এই দুটার মধ্যে পার্থক্যটা আসলে কি? আমাদের সংবিধানে কি এই পার্থক্য, এই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটি কি আমাদের মূলনীতি হওয়ার যোগ্য না, ছিল না? আচ্ছা, সাম্য সমাজতন্ত্রের মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে সমাজতন্ত্রের সমস্যাটা কি? না, সমাজতন্ত্রে আমার কোনো সমস্যা নেই। পয়েন্ট হচ্ছে যে মানে আপনারা তো মূলনীতি নিয়ে অনেক আলোচনা করছেন, আমি জাস্ট জানার জন্য, মূলনীতি নিয়ে তো অনেক আলোচনা করছেন যে মূলনীতি বদলে ফেলতে হবে। সাম্য আর সমাজতন্ত্রে যদি প্রবলেম না থাকে, মানে সাংঘর্ষিক না হয়, তাহলে সমাজতন্ত্রে থাকলে সমস্যাটা। আচ্ছা দেখেন, প্রবলেমটা কি হয়েছে। সমাজতন্ত্রের যেই ব্যাখ্যা 72-এর সংবিধানে ছিল, জিয়াউর রহমান কিন্তু 75 সালে এসে সেই ব্যাখ্যা কিন্তু পাল্টে ফেললেন। মানে যেই ব্যাখ্যা সমাজতন্ত্রের ছিল, তার মানে সমাজতন্ত্র যখন আমি বলছি, তখন কিন্তু এখানে একটা তন্ত্র আছে, এবং সেই তন্ত্রটা কি, সেটা রাষ্ট্রীয় জায়গায় ইমপ্লিমেন্টটা কিরকম হবে, সেটা কিন্তু আমরা দেখতেছি, ইতিহাসের ধারাবাহিকতায় দেখতেছি যে 72-এর সরকার এবং 75-এর সরকার, মানে 75-এর সরকার বলতে আমি বোঝাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার, তারা কিন্তু একভাবে জিনিসটা বোঝেননি। এবং জিয়াউর রহমান যে ব্যাখ্যাটা যুক্ত করেছেন পরবর্তীতে, যে অর্থনৈতিক এবং সামাজিক সুবিচার, সেটাই তো এই ইসে আছে আপনার প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জি, আমি একটু বিএনপি নেতা আমাদের আছেন, বিজ্ঞ আলোচক, আমি আপনার কাছে জানতে চাই যে সংবিধান নিয়ে তো আসলে সংবিধান তারা যেভাবে উপস্থাপন করছে, এমনকি অনেক এর আগেও, তারা এই জুলাইয়ের আগেও অনেকে বলেছেন যে সংবিধান আসলে এমন ভাবে আছে যেখানে আসলে একটা স্বৈরতন্ত্র কায়েম হওয়ার জন্য একটা অবধারিত পথ তৈরি করে দেয়। তো এই যে একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, বিএনপি কেন এটাকে কাজে লাগাতে চাচ্ছে না, বা সংবিধান সংস্কারের ক্ষেত্রে বিএনপি কেন একটু ঢিলেঢালা মনোভাব? ধন্যবাদ আপনাকে। বিএনপি সাংবিধানিক সংস্কার করতে চায় না, এটা সঠিক না। বিএনপি ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা উনি ঘোষণা দিয়েছেন, এবং 31 দফায় কিন্তু সাংবিধানিক সংস্কারের কথা উল্লেখ আছে। প্রতিটি ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খনিজ, প্রশাসন, সব কিছুর মধ্যেই সব কিছু এখানে আছে যে 31 দফার মধ্যে যে সংস্কার হবে। এখন সংবিধান সংস্কার করবে কে? সংবিধান সংস্কার করার জন্য এখন যে সরকার, তারা তো অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাজ হলো নির্বাচন করা, একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া। আপনি জুলাই বিপ্লবের কথা এখানে বলেছেন। জুলাই বিপ্লব, তাদের জনগণের প্রত্যাশা কী ছিল? জনগণ কেন রাস্তায় নেমে আসছে? কোলের শিশু, দুধের শিশুকে কেন মহিলা নিয়ে আপনার এই মিছিলে অংশগ্রহণ করেছে? তাদের সকলের একটা প্রত্যাশা ছিল, ছাত্রদেরকে যেভাবে আপনার গুলি করা হচ্ছে, এবং ছাত্ররা যে অধিকারটা নিয়ে নেমেছে, এই অধিকারে যদি আমরা সবাই এখন নামি, তাইলে এই হাসিনা যদি পতন হয়, ফেসিবাদের যদি পতন হয়, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। কারণ নির্বাচনে আজকে এই 18 বছর যাবৎ জনগণ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে কেউ যায় নাই। তো সংবিধান তো জনগণের জন্য। এখন যেই সংবিধান, আওয়ামী লীগের সংবিধান আওয়ামী লীগ রচয়িত করেছেন, কিন্তু তারা তো এই সংবিধানকে তারা ফলো করে নাই। তারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, ফেসিবাদ কায়েম করেছেন, এবং তারা গণতন্ত্রকে হত্যা করেছেন। এখন এগুলি আওয়ামী লীগ করার কারণেই কিন্তু মানুষ এই জুলাই বিপ্লবে আগস্টের 5 তারিখের যে হাসিনাকে পালাতে যেতে বাধ্য করেছে,
আপামর জনসাধারণ, সমস্ত রাজনৈতিক, যেটা তুহিন খান সাহেব নিজেও বলেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলি এখানে কাজ করেছেন। এখন এই অভ্যুত্থানের জন্য যারা কাজ করেছেন, পরবর্তীতে বিপ্লবের জন্য তারা কাজ করবে কিনা, এটাও এখানে প্রশ্ন। কারণ প্রশ্ন হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, আপনার এরশাদের যখন পতন হয় 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সেখানে আমি ছাত্র ছিলাম, আমিও অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে মানুষের যে একটা প্রত্যাশা ছিল, সেটা কিন্তু আপনার শাহাবুদ্দিন সাহেব যখন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, উনি কিন্তু 90 দিনের মধ্যে এটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিলেন। উপহার দেওয়ার আজ পর্যন্ত এই ধরনের নির্বাচন বাংলাদেশে হয়নি। এখন এই সরকারের কাছেও আমরা ওই যে আপনার বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যে নির্বাচন করেছিলেন, এটা আমরা প্রত্যাশা করেছিলাম যে তারা এইভাবে করবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তাদের যে মানে ঢিলেঢালা মনোভাব, এবং আপনার এরকম অনেক অযোগ্য ব্যক্তিকে এখানে আপনার উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, যারা উপদেষ্টা হওয়ার মতো কোনো যোগ্যতাই নাই। আজকে যদি আপনার আমি খুব দামি আমাদের সুশীল সমাজের লোক, সেই ব্যাপারে আমি কাউকেও ছোট করে কথা বলতে চাই না যদিও, কিন্তু দেশের স্বার্থে, জাতির স্বার্থে বলতে হচ্ছে যে আপনি বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ সাহেব, আমি যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি, এখন এই ভদ্রলোকের বয়স যে অবস্থা, বয়সের বারে উনি নুজ্জ। বাংলাদেশে কি আর শিক্ষাবিদ নাই? তরুণদের মধ্যে অনেক শিক্ষাবিদ আছে, যারা আজকে ছাত্ররা যে আন্দোলন দেখিয়ে দিয়েছে, যেটা করে দেখিয়ে দিয়েছে, আমরা তো তাদের প্রতি বিশ্বাস এবং আস্থা ছিল বলেই তো আমরা তাদের পিছনে কাজ করেছি। কিন্তু উনি এই ভদ্রলোককে দিয়েছে, উনি একজন খ্যাতিমান ব্যক্তি, ঠিকই, সব কিছুই ঠিক আছে, উনি তো সময় দিতে পারছেন না। ওনার পক্ষে সময় দেওয়া সম্ভব না, কারণ স্বাস্থ্যের বিষয়টা আছে, তার এটা অ্যালাউ করতে হবে, তার স্বাস্থ্য। কিন্তু দেখা গেছে ওনাকে স্বাস্থ্যের মতো একটা বিশাল, যেই শিক্ষার মতো একটা বিশাল মন্ত্রণালয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা ফেসিবাদ ধ্বংস করে দিয়েছে। কারণ হলো এটা পার্শ্ববর্তী দেশের আপনার প্রেসক্রিপশনে আপনার শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়েছে, সেখান থেকে বই ছাপানো হতো, যার জন্য বইয়ের ভিতরে দেবদেবীদের মূর্তি দেওয়া হতো। আমি যদি সংবিধান প্রশ্নে আসি, যে সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপির আসলে মনোভাব কি? হ্যাঁ, বিএনপির মনোভাব সংবিধান সংস্কার হবে, কিন্তু এই সংস্কারটা কিভাবে হবে, সেটা সংস্কার করতে হলে আপনার একটা নির্বাচিত সরকার এসে এই সংবিধান আপনার সংশোধন করবে। পরিবর্তন যেখানে যেখানে করার দরকার, যেখানে সংস্কার করা দরকার, সেখানে করবে। এদের কোনো রাইট নেই, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে হাত দেওয়ার কোনো রাইট নেই। রাইট। তুহিন খান, আপনার কাছে এই একই প্রশ্ন আমার, যে সংবিধান যদি আপনার প্রোক্লেমেশনের মাধ্যমে, আমরা যেটা দেখেছি যে প্রোক্লেমেশন অফ রিপাবলিক দেখেছি এর আগে ফ্রান্সে, ব্রাজিলে বা স্পেনে, ভেনেজুয়েলায় দেখেছি, সাউথ আফ্রিকাও একটা প্রোক্লেমেশন হয়েছিল 96-এ। তো প্রোক্লেমেশনের পরে তো কনস্টিটিউশন বা আগের মোনার্কিক্যাল রুল যেগুলো, সেইগুলোকে পেছনে ফেলে নতুনভাবে রাষ্ট্রকে সংস্কার বা ঢেলে সাজানোর একটা প্রক্রিয়া থাকে, এবং সেখানে সংবিধান সংস্কার বা নতুনভাবে মানে শাসনতন্ত্র বা গঠনতন্ত্র প্রণয়নের একটা অবশ্যম্ভাবী একটা বিষয়, মানে একটা বাধ্যতামূলক বিষয়। তো সেইখানে আপনারা আসলে, যদি আপনাদের বিএনপি বলছে যে আপনাদের ম্যান্ডেট নেই এই সংবিধান নতুনভাবে পুনর্লিখনে, তাহলে আপনারা আসলে কি করবেন এই প্রোক্লেমেশনের পরে? না, দেখেন, ম্যান্ডেটের প্রশ্নে আসি। এই যে যেটা সেলিম ভাই বললেন যে দুধের শিশুকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে মা কিন্তু তার রাস্তায় নেমেছেন, এবং আমরা দেখেছি যে অসংখ্য এমন ছেলেরা রাস্তায় নেমেছে যাদের আসলে ভোটেরও বয়স হয়নি। এই ছেলেগুলি কেন রাস্তায় নামছে? তো মানে ভোট, এটা ডেফিনেটলি একটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এইটা অনেক গুরুত্বপূর্ণ মানে আপনি যদি জুলাই অভ্যুত্থানের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রধান কারণের মধ্যে একটি কারণ রাখেন, তাহলে সেটি ভোট। কিন্তু এইটাই একমাত্র আকাঙ্ক্ষা তো ছিল না। এবং আমি যদি একটু পয়েন্ট আউট করি যে দেখেন, গত 15 বছরের শাসনামলে যেভাবে প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, এবং আমি অন্যান্য প্রতিষ্ঠানের কথা বাদই দিলাম, নির্বাচন যারা করবে, যেই প্রতিষ্ঠান, এবং নির্বাচনের আগে ধরেন যারা নির্বাচন করেন তাদের তো অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যেই সব প্রতিষ্ঠান সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা করবে, এই যাবতীয় প্রতিষ্ঠানগুলি তো ধ্বংস হয়ে গেছে। ইভেন সংবিধানের একদম ইমিডিয়েট, মানে আমরা যদি এই যে পঞ্চদশ সংশোধনীটাও বাতিল না করতাম, এটা কেন করা হলো? এটা করা হলো কারণ এটা বাতিল না করলে আমরা মুভি করতে পারছি না। 5ই আগস্টে আমরা যা ঘটাইছি, আমাদের এই এক্সিস্টিং সংবিধানের যেই ধারা, সেটা রাষ্ট্রদ্রোহিতার যেই ধারা ছিল পঞ্চদশ সংশোধনী অনুযায়ী, সেই অনুযায়ী এগুলো রাষ্ট্রদ্রোহিতা। আমরা সবাই রাষ্ট্রদ্রোহিতার 7 ক। হ্যাঁ, 7 ক তো আপনি সংবিধান ধরতেই পারবেন না।
সুতরাং এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি তো ডেফিনেটলি আমাদের সরানো দরকার মানে ছিল। সংবিধান যদি আমি না ধরতে পারি, তাহলে আমি যতটুকু মনে আছে আমার, যে আপনি মূলনীতিতেও হাত দিতে পারবেন না। মানে সংবিধান তো এটা বলে যে আপনি তো মূলনীতিতে হাত দিতে আপনি পারবেন, মূলনীতি হাত দিতে পারবেন না। তাহলে সেটা মূলনীতি পরিবর্তন আসলে কিভাবে করা? হ্যাঁ, না সেটাই, এই যে আপনি পঞ্চদশ সংশোধনী যে বাতিল হলো, সেটার মাধ্যমে কিন্তু ওই সুযোগটা আবার ফিরে আসছে। পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার ফলে কিন্তু সেই সুযোগটা আবার আসছে, এবং সেটা আমাদের সামনে শুধু আসছে যে ব্যাপারটা তা না, এটা বিএনপির সামনেও আসছে, এটা সমস্ত দলের সামনে এই সুযোগ আসছে। এখন প্রোক্লেমেশন, আপনি যেটা কোশ্চেনটা করছেন আমি সেখানে আসি। প্রোক্লেমেশন, অনেকগুলি দেশে প্রোক্লেমেশনগুলি দেওয়া হয়েছে, এবং প্রোক্লেমেশনের পরে একটা নতুন রুল, একটা নতুন ব্যবস্থার দিকে যাওয়ার একটা কথা আছে। সাংবিধানিকভাবেও কিন্তু আমরা সেটাই বলছি। ধরেন সংবিধানের যে মূলনীতি, আমরা সেই মূলনীতিগত জায়গায় বিএনপি যদি বলেন যে মূলনীতি পরিবর্তন করা যায় না, ব্যাপারটা কিন্তু সঠিক না। মূলনীতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু মূলনীতি পরিবর্তন করেছেন। পরিবর্তন মানে তিনি ব্যাখ্যা পরিবর্তন করেছেন, পরিমার্জন করেছেন, সেটাও এক ধরনের পরিবর্তন। সেটা যদি হতে পারে, তাহলে কেন, যেমন ধরা যাক বাঙালি জাতীয়তাবাদ, এবং এটা তো এমন না যেটা আনচেকড ছিল। এই প্রত্যেকটা মূলনীতি নিয়ে মরহুম সুরঞ্জিত সেনগুপ্ত তিনি কিন্তু ৭২-এর সেই যেই সংবিধান অধিবেশন, যেটা গণপরিষদ বিতর্ক, প্রত্যেকটা মূলনীতি নিয়ে তিনি সেখানে কথা বলেছেন, এবং প্রত্যেকটা মূলনীতি নিয়ে তিনি আপত্তি উত্থাপন করেছেন। সুতরাং মূলনীতি যে অবিসাংবাদিত ব্যাপার ছিল, ব্যাপারটা তাও না। এবং ৫১ বছর একটা রাষ্ট্র চলার পরে, এবং এত দীর্ঘ একটা ফ্যাসিবাদ পার হয়ে আসার পরে, আমরা তো দেখছি যে সংবিধান কিভাবে এই ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করেছে। ধরা যাক বাঙালি জাতীয়তাবাদ, বিএনপি কি বিশ্বাস করে বাঙালি জাতীয়তাবাদে? বিএনপি তো বাংলাদেশী জাতীয়তাবাদের কথা বলে। বাঙালি জাতীয়তাবাদের সংজ্ঞায়, হ্যাঁ, সংজ্ঞায় তারা সেই কথাটা বলে, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এবং সমর্থন সেটা তারা বলেন। এবং সেটা কিন্তু ধরেন সংবিধানের ব্যাখ্যা, ওনারা ব্যাখ্যা বললেও বাংলাদেশে কিন্তু তর্কটা জারি আছে এভাবেই, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশের মানুষ কিন্তু আর অত মানে বাঙালি জাতীয়তাবাদের ব্যাখ্যা হলো বাংলাদেশী, এই জায়গাটা কিন্তু ওনারা জান না, ওনারা তর্কটাকে এভাবেই দেখেন। সুতরাং এই তর্কগুলি তো আমাদের রিজলভ করতে হবে, এটা বিএনপিরও করতে হবে, এটা যত পলিটিক্যাল পার্টিসগুলি আছে সবার করতে হবে। সেজন্যই আমরা বারবার বলতেছি যে ৭২-এর সংবিধানের মাধ্যমে যদি ৭২-এর সংবিধান অবিসংবিধিত সংবিধান হতো, তাহলে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ব্যাখ্যাগুলো চেঞ্জ করতে হলো পরবর্তীতে এসে? এবং তারপরেও তো আরো অনেকবার সেই মানে ১৩ বারের যে সংস্কার বা সংশোধনী সেটা দিতে হলো। সুতরাং সেই জায়গায় কোনো না কোনো একটা গলত্ব আছেই। তার মানে আপনারা কবর রচনা করবেন, এটাই মানে আপনাদের অবস্থান, এটা স্পষ্ট করছেন। কিন্তু বিএনপি নেতা আমির খসরু মাহমুদ, আমি দুঃখিত, মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন যে এটাই ফ্যাসিবাদী ভাষা, কবর রচনা করা। না দেখেন, কবর রচনা করা এটা যিনি বলেছেন, এটা তারই ওয়ার্ড। তো কবর রচনা করা আসলে এটা তো আমি একযোগে স্ট্যাটাস দেখলাম যে নাগরিক কমিটির অনেকে এইরকম বক্তব্য দিচ্ছেন। না দেখেন, মানে বক্তব্য তো কবর রচনা করা মানে ওইটাই, এটা তো ধরেন যে একটা রেটরিক্যাল ওয়ার্ড, কিন্তু এটাকে যদি মির্জা আব্বাস সাহেব অনেক সিরিয়াসলি নেন তাহলে মুশকিল আর কি। মির্জা আব্বাস সাহেবরাও তো বলেন যে ফ্যাসিবাদের কবর রচনা করা হবে, বা এটার কবর রচনা করা হবে, ওটার কবর রচনা করা হবে। কবর রচনা মাত্রই ফ্যাসিবাদী ভাষা, এইটা আমার মনে হয় যে এটা সঠিক না। কারণ যদি আমি এখন গুগলে সার্চ দিই, তাহলে বিএনপি নেতাদেরও এরকম অনেক কবর রচনার বক্তব্য পাওয়া যাবে। সুতরাং কবর রচনা বলতেই যে ফ্যাসিবাদ তা না, কোন কনটেক্সটে কে কার কবর রচনা করছে বা কি করতে চাচ্ছে, সেই জায়গাগুলিকে আমার মনে হয় যে দেখা অনেক ইম্পর্টেন্ট। জি, আপনি কি মনে করেন যে সংবিধানের কবর রচনা করা এটা ফ্যাসিবাদী ভাষা? মানে আপনারা কেন এটা বলছেন? না, এটা আসলে এটা তো একটা পলিটিক্যাল রেটরিক, যেটা বলছেন সিনিয়র নেতা উনি, জি, এটা উনি ওনার বক্তব্য দিয়েছেন। জি, তবে কবর রচনা সংবিধানের কথা বলাতে উনি বলেছেন এটা আমরা তো ফেসিবাদ সরকারকে অনেক কিছু বলেছি, আওয়ামী লীগ সরকারকে অনেক কিছু বলেছি, এর চেয়ে আরো কঠোর ভাষায় আমরা বলেছি। কিন্তু মির্জা আব্বাস সাহেব যেহেতু সংবিধানের বিষয়টা আসছে, সেখানে উনি বলেছেন এই ভাষাটা ফেসিবাদের। কারণ সংবিধানের কবর রচনা করা যাবে না। সংবিধানের কবর রচনা করতে হলে একটি নির্বাচিত সরকার আসবে, সংসদে সেটার উত্থাপন হবে, এবং সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সেটা সংবিধানকে পরিবর্তন, সংবিধান তো পরিবর্তন বা পুনর্লিখনের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা প্রয়োজন হয়। যদি সংবিধানের প্রশ্নই আসে, সংবিধান যেহেতু একটা বড় প্রশ্ন এখানে দেখা দিচ্ছে বুদ্ধিজীবী মহলেও, ছাত্রদের মধ্যেও, নাগরিক কমিটির মধ্যেও, সেক্ষেত্রে এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন কি জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে পারে? সংবিধানকে আসলে একটা ব্যবস্থা এভাবে আসলে তৈরি করার জন্য, যাতে আসলে পুনরাবৃত্তি না ঘটে যেটা গত 16 বছর ঘটেছে। না, আমার মনে হয় এটা সঠিক হবে না। কারণ আমি যেটা বুঝি যে সংবিধানের উপর এখন হাত দেওয়া যাবে না। শুধু নির্বাচনের জন্য যেটুকু দরকার সংস্কার, যেটুকু করলে একটা নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব,
শুধু এটুকুর মধ্যেই একটা সংস্কার করে এখন নির্বাচনে আসা উচিত। এখন আপনি দীর্ঘ সময় নেবেন, সংবিধান পরিবর্তন করবেন বা সংস্কার করবেন, যাই ভাষা বললেন না কেন, এগুলি তো একটা আপনার একটা সময়ের ব্যাপার। এখন এই সময় নিয়ে এগুলি করা, জনগণ কিন্তু এই জন্য আন্দোলন করে নাই। জনগণ আন্দোলন করেছেন যে হাসিনার যে অবৈধ কার্যকলাপ এবং সে কোনো নিয়ম নীতি মানে নেই, বিচার বিভাগ থেকে আরম্ভ করে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে সে ধ্বংস করে দিয়েছিল, যার জন্য জনগণ রাস্তায় নেমেছিল। এখন জনগণ চায় এটা নির্বাচন। সুতরাং এই নির্বাচনে আসলে কিন্তু আমরা ইজিলি করতে পারি, যেটা চাচ্ছে এটা নাগরিক অধিকার চাইতে পারে, সুশীল সমাজ চাইতে পারে, অনেকে চাইতেই পারে। ইজিলি করার বিষয় যেহেতু আনলেন, সেহেতু হচ্ছে যে অনেকের কিন্তু এটা অনাস্থাও আছে। যেমন 90-এর সময় একটা 90-এর গণ অভ্যুত্থানের পর একটা কনসেনসাস তৈরি হয়েছিল রাজনৈতিক পরিসরে, সেটা বাস্তবায়ন হয়নি। তো ধরে নিই যদি বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, অনেক বড় দল বিএনপি, সেই ক্ষেত্রে তারা বাস্তবায়ন করবে ইজিলি, আপনি যেটা বলছেন সেটার নিশ্চয়তা কি অন্যদের কাছে যাচ্ছে না? এমন নিশ্চয়তা যে বার্তাটা, সেটা অন্যদের কাছে যাচ্ছে না এমন কি বিষয়টা? মানে না, অনেকে এটা নিয়ে শঙ্কা করছেন যে আসলে এটা হোঁচট খেতে পারে তাদের যে সংস্কারের প্রক্রিয়াটা বা যে প্রবাহমান ধারা, সেটা শঙ্কার কোন কারণ নাই। আমি বারবার কিন্তু আবার রিপিট করছি যে আমাদের 31 দফাটা যদি আপনি পড়ে থাকেন সংস্কারের, সেখানে কিন্তু সাংবিধানিক সংস্কার থেকে আরম্ভ করে সবই বলা আছে। এবং সংস্কার একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই সংস্কারের মধ্যে, যেটা হলো আমাদের নেতারা বলেছেন এই সংস্কারে যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে আমাদের কিন্তু সেই রকমের একটা আমরা সংবিধান সংস্কার করব, এটা আপনি ধরে নিয়েই কিন্তু আমরা এই কাজগুলি, আমরা এই ঘোষণাটা দিয়েছি। জনগণের কাছে তো মিথ্যা ঘোষণা দেওয়া যাবে না। দিলে মনে করেন আজকে আমরা খুব ভালো অবস্থানে আছি হয়তো মনে করি, কিন্তু পরবর্তীতে আমরা আওয়ামী লীগের অবস্থানই হবে যদি জনগণের সাথে আমরা প্রতারণা করি। জনগণের সাথে প্রতারণা করে তাহলে আপনারা কি এরকম ফর্মুলা চাচ্ছেন যে সংস্কার কমিশন সব সুপারিশগুলো দিবে এবং সেটা নির্বাচিত হওয়ার পরে বিএনপি সেটা সংসদের মাধ্যমে পাশ করবে, এরকম? হ্যাঁ, যেগুলি অবশ্যই দেশের জন্য, রাষ্ট্রের জন্য মঙ্গলকর, সেগুলি অবশ্যই বিএনপি সেটা করবে। সেই সংস্কারগুলি, প্রয়োজনীয় সংস্কার সেটা করবে তারা। আচ্ছা, ধন্যবাদ। আমি তুহিন খানের কাছে পরবর্তী প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে একদিকে আসিফ মাহমুদ নিজের ফেসবুক পোস্টে জুলাই রেভলিউশনের প্রোক্লেমেশনের কথা ঘোষণা দিচ্ছেন, আবার অন্যদিকে সরকার বলছে যে এটা মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ। তো বিপ্লবের তো একটা অথরিটি বা কর্তৃপক্ষ দরকার হয়, এই বিপ্লবের কর্তৃপক্ষকে আসলে এই যে বৈপরীত্যটা আমরা দেখছি, আপাত বৈপরীত্য, এটা আসলে আছে। তার কারণ দেখেন, মানে এই যে সরকারটা হয়েছে, গভর্নমেন্টটা হয়েছে অভ্যুত্থানের পরে, বারবার আমাদের কিন্তু বলা হচ্ছে যে এই কিংস পার্টি গভর্নমেন্টের বা এই অভিযোগগুলি কিন্তু করা হচ্ছে। কিন্তু আজকের এই ঘটনা বা এই যে পাল্টাপাল্টি অবস্থান, এটার মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয় যে আমরা আসলে কিংস পার্টি না। আমরা যেই অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এটাকে যেদিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, সরকারের মধ্যে কিন্তু সবাই সেদিকেই এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, ব্যাপারটা তা না। কারণ এই যে সরকারটা হয়েছে, এই সরকারে আমি মনে করি, এবং এটা সবাই স্বীকার করতে বাধ্য, যে এই সরকারে সবার স্টেক আছে। এই সরকার শুধু ছাত্ররা গঠন করেনি, শুধু ছাত্র প্রতিনিধি দিয়েও এই সরকার গঠিত হয়নি। এই সরকারে পলিটিক্যাল পার্টিগুলির স্টেক আছে, এই সরকারে সুশীল সমাজের, বুদ্ধিজীবী সমাজের স্টেক আছে, এই সরকারে স্টুডেন্টদেরও একটা স্টেক আছে। সুতরাং স্টুডেন্টদের যে অ্যাসপিরেশন, সেই জায়গা থেকে আসিফ মাহমুদ ডেফিনেটলি তার অবস্থান ব্যক্ত করেছেন। কিন্তু সরকার যদি এটার সাথে না থাকে, এই ইন্টারিম গভর্নমেন্ট, তখন তো সরকারকে আসলে আমরা মানে কিছু বলার নাই। কারণ এই সরকার তো আসলে আমাদের একার সরকার না, এবং আমরা তো এই সরকার মানে এই যে কিংস পার্টির কথাটা বলা হচ্ছে, সেই কিংস পার্টির জায়গাটা তো না আমাদের তো একটা এই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে পলিটিক্যাল অ্যাসপিরেশন, যেটা জনগণের অ্যাসপিরেশন বলি, কিংবা আমি যদি এটাকে পলিটিক্যাল পার্টিগুলির অ্যাসপিরেশনও বলি, কারণ মানুষ যখন কথা বলে তখন অনেক সময় এই পলিটিক্যাল পার্টিগুলির জায়গাটা অ্যাড্রেস করে না। আমি পলিটিক্যাল পার্টিগুলির জায়গাটা অ্যাড্রেস করতে চাই, কারণ রাজনৈতিক দল এই জনগণের মধ্যে তো তারা ইনক্লুডেড, তাদের কর্মী, যে নেতাকর্মী অসংখ্য নানান জায়গায় যারা আছেন। যদি আমি ধরি যে বিএনপির এখন 25% থেকে 30% বা 35% ভোট, সেই জায়গাটা তো তারাও তো জনগণের অংশ। সুতরাং এদেরকে অ্যাড্রেস না করে তো আমি এটা করতে পারবো না। সুতরাং ওনারাও যদি এই জায়গাটাকে অ্যাড্রেস করেন, ওনারাও যদি সেই সদিচ্ছা, যেটা আন্দোলনের সময় আমরা এক হয়ে যেটা করেছি, সেই সদিচ্ছাটা 3 তারিখ নাহিদ যখন বলেছে শহীদ মিনারে যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই, তখন তো কেউ এটা প্রতিবাদ করে নাই। তখন কেউ তো বলে নাই যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলে এখানে একটা ফ্যাসিবাদী ভাষা ইউজ করা হচ্ছে, বা এটা কি আমরা বুঝতেছি না, এটা আমাদের বোঝা দরকার, এই কথাগুলো কিন্তু কেউ বলে নাই। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে সবারই, এবং আসিফ মাহমুদের জায়গা থেকে কথাটা বলেছেন,
প্রেস উইং বা গভর্নমেন্ট তার জায়গা থেকে তার অবস্থান ব্যক্ত করেছে। এখন প্রায় কে আসলে বিপ্লব বা অভ্যুত্থানের অথরিটি? সবাই আমরা অথরিটি, এবং সেই কারণেই আমরা বলছি যেহেতু ছাত্র জনতার এবং সবাই কিন্তু সে সময় তাদেরকে নেতা মেনে নিয়েছে, নাহিদ আসিফদের মাধ্যমেই কিন্তু সবাই যদিও সহযোগিতা করেছে, যেটা বিএনপি নেতারা অন্যান্য দলের নেতারা বলেন সেটা সত্য, কিন্তু তারা তো নিজেদের নামে ইস্যু করেন নাই সেই আন্দোলনের কোনো মানে কর্মসূচি। বিএনপি তো বিএনপির নামে ইস্যু করে নাই, এটা ইস্যু হয়েছে যাদের নামে। তারা এখন ডাক দিয়েছে পলিটিক্যাল পার্টিগুলির এখন বিবেচনা করতে হবে যে এই কাজটা কি দেশের এগেইনস্টে যাচ্ছে, তাহলে তারা বলুক যে হ্যাঁ এটা দেশের একটা দেশ বিরোধী চক্রান্ত, আমরা এটার সাথে নাই। কিন্তু যদি দেশের পক্ষে হয় তাহলে তারাও আসুক। আমরা তো এখানে নিজেরা কুক্ষিগত করে প্রোক্লেমেশন দিতে চাচ্ছি, ব্যাপারটা তো তা না। আমরা সবাইকে, আপনারা বলছেন যে কুক্ষিগত করতে চাচ্ছে না, কিন্তু আজকে আবার মির্জা আব্বাসের কথা যদি ধরি, তিনি বলছেন যে মানে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানকে বৈষম্য বিরোধীরা একক কৃতিত্ব হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে। না, একক কৃতিত্ব হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে এটা উনি হয়তো কিসের বেসিসে বলেছেন আমি ঠিক জানি না, কিন্তু একক কৃতিত্বের তো আসলে কিছু নাই। এবং বরঞ্চ প্রবলেমটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে এই অভ্যুত্থানের অ্যাসপিরেশনের জায়গা থেকে আমরা যেই সংস্কারগুলির কথা বলছি সেইখানে ওনারা কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া, কনক্রিট কারণ দর্শানো ছাড়া যে বিরোধিতাটা করছেন, সেটার ফলে মনে হচ্ছে যে যেন বা আমরা এককভাবে করছি। কিন্তু ওনারা যদি আসতেন আমাদের সাথে, ওনারা যদি একসাথে বসতেন, এটা তো আসলে ন্যাশনাল কনসেনসাসের ব্যাপার, এটা তো আমাদের একার করার ব্যাপার না। ইভেন আমরা যদি একা করিও, যদি প্রত্যাখ্যান করে জনগণ আমাদের, তাহলে তো আমরা এটা করতে পারবো না। সুতরাং এটা ন্যাশনাল কনসেনসাসের ব্যাপার। আমরা ওনাদেরকে আপনারা ডেকেছিলেন প্রোক্লেমেশন যে আপনারা ঘোষণা করবেন, তা না, ডেফিনেটলি ইভেন জাতীয় সরকারের জন্য তো বলা হয়েছে, জাতীয় সরকারের কথা বিএনপি বলছে যে তারা ক্ষমতায় আসলে সেটা জাতীয় সরকার করবে, কিন্তু সেখানে তো কোনো তাহলে বিরোধী দল কে হবে? বরঞ্চ জাতীয় সরকার আমাদের করা দরকার ছিল এখন, কারণ এখন জাতীয় সরকার হলে কি হতো, এখন জাতীয় সরকার হলে এই যে আমরা যেই সংস্কারগুলির কথা বলছি যে ম্যান্ডেট নাই, এই ইন্টারিমের ম্যান্ডেট নাই বা এটা সেটা, সেই প্রবলেমগুলি তো সলভ হতো। সেটার তো প্রস্তাবনা তাদের কাছে গিয়েছিল, কিন্তু সেটা তো তারা তখন করেন নাই, তারা সেটা অ্যাকসেপ্ট করেন। আমি আপনার কাছে একটু আসতে চাই যে নাহিদ ইসলামের যদি 3 তারিখের ভাষণ আমি একদম মানে উদ্ধৃত করতে চাই, তিনি কিন্তু শুধুমাত্র যে শেখ হাসিনার পদত্যাগ এক দফা এরকম না, এক দফার মধ্যে তার ছিল যে ফ্যাসিবাদের ব্যবস্থার বিলোপ এবং আবার যেন কোনো স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসতে পারে, আমরা সেরকম একটি বন্দোবস্ত চাই। তো সেখানে তো সবাই সায় দিয়েছিল। বিএনপি 3 আগস্টের পর একটা 4 আগস্ট একটা মানে হত্যাযজ্ঞ, বিশাল হত্যাযজ্ঞ চলেছে, সেখানেও তো বিএনপি ফাইট করে গেছে। 5 আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, সেখানেও ছিল। তার মানে নাহিদ ইসলামের বক্তব্যের পরে তো বিএনপি সাথে ছিল। তাহলে এখন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা তারা বলছে, সেটার সঙ্গে বিএনপির কিছুটা দ্বিমতের জায়গা কেন তৈরি হচ্ছে? না, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ব্যাপারে তো কোনো আপনার নাই, দ্বিমত নাই। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত হবে, কিন্তু বিলুপটা কিভাবে হবে প্রশ্নটা তো সেখানে। এখন বিলুপের জন্য আপনার যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছে, যেমন নাহিদ খান সাহেব বলেছেন যে এখানে রাজনৈতিক দল আছে, স্টুডেন্টরা আছে, সুশীল সমাজের লোক, সবাই এই স্টেক হোল্ডার। কিন্তু এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। সেখানে স্টুডেন্ট আছে, ঠিক আছে, এবং তারা আন্দোলন, তাদের ব্যাপারে কিন্তু আমাদের কোনো দ্বিমত নাই, কারণ তারা যেভাবে রিস্ক নিয়ে কাজ করেছে, তারা আসছে ভালো। এখানে পলিটিক্যাল পার্টির কোনো আপনার নাই, পলিটিক্যাল প্রতিনিধি কিন্তু নাই। আছে আপনার কিছু সুশীল সমাজ নামে কিছু ব্যক্তিরা আছেন, এর মধ্যে তো সুশীল সমাজ হিসাবে আপনার যে কি ফারুকি, ও সুশীল সমাজ হিসাবে আসছে। তারপরে আপনার এখানে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আর হলো স্টুডেন্ট, পলিটিক্যাল পার্টিও নাই, আর এনজিওদেরকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। তো এনজিওদেরকে প্রাধান্য দেওয়ার অর্থ আমি বুঝি না, এটাতে আপনি ফ্যাসিবাদের বিলোপ কিভাবে করবেন? ফ্যাসিবাদের বিলোপ করতে হলে এখানে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যবদ্ধতা থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এবং এই নির্বাচনে আসার পরে আমি এই কথাটা আবার একটু রিপিট করি যে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তারেক রহমান সাহেবের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট পরিষ্কারভাবে এখানে ফ্যাসিবাদের উনি আবার বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে এটার কারণ হলো ফ্যাসিবাদের যাতে আর জন্ম না হয় বাংলাদেশে। পরপর 2 বার নাকি যে কোনো সময় 2 বার প্রধানমন্ত্রী? না, এটা এখন যেটা লেখা আছে পরপর 2 বার, পরপর 2 বার হতে পারবে না। সুতরাং পরপর 2 বার যদি না হতে পারে, এই যে আমরা যে ফ্যাসিবাদ ব্যবস্থা বিলুপ চাচ্ছি, এটা তো একটা উৎকৃষ্ট উদাহরণ, চমৎকার উদাহরণ। এটা আপনাদের পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক ধারার বাংলাদেশে, সেটার কি বিলোপ হবে? এটা না, পরিবারতান্ত্রিক রাজনীতি তো আপনার বিলোপ হচ্ছেই, কারণ আমরা নির্বাচনের মাধ্যমে এখন সমস্ত জেলা, উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আপনি যদি দেখে থাকেন আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে,
আমরা নির্বাচনের মাধ্যমে এখন কমিটি গঠন করতেছি। এখন নির্বাচিত প্রতিনিধিরা এসে যদি আমি প্রার্থী হয়ে আমাকে যদি ভোট না দেয় তাহলে আমি আসতে পারবো না। এই সিস্টেম কিন্তু এখন আমাদের চালু হয়েছে এবং কোনো রকমের আপনার ভোটার ছাড়া যে আপনার যেগুলি আমরা রাজনৈতিক ভাষায় বলি যে পকেট কমিটি বলি বা নিজের ইচ্ছা মতন কমিটি বলি, সেগুলি বিএনপিতে এখন করার আর সুযোগ নাই। আমাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা সেখানে দিনরাত পরিশ্রম করে ভোটার তৈরি করে আপনার সেখানে নির্বাচন ব্যবস্থায় আমরা চলে গিয়েছি। সুতরাং আপনার এই ফেসিবাদী ব্যবস্থা যে প্রশ্নটা আমাকে করেছেন, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হবে, কিন্তু বিলোপের জন্য প্রয়োজন হলো যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন, এবং এই নির্বাচন যদি হয় তাহলে আপনার এই ব্যক্তিদের ধারা এখন যারা আপনার উপদেষ্টা হিসেবে আছে 2-4 জন বাদ দিলে বাকিদের দিয়ে আপনার এই আগামী 10 বছরও আপনি সংস্কার করতে পারবেন না। এরা তো ঠিকমতো আপনার কাজই করতে পারছেন না। তারা তাদের সময়ের অভাব কিনা জানি না, কিন্তু তাদের সেই মনোবৃত্তি নাই। এখন এটা আপনি একটা মন্ত্রণালয় যাকে দিয়েছেন সে মন্ত্রণালয় কি করবেন? 4 তারিখে এই ছাত্রদেরকে যারা আপনার দিয়ে আপনার জয় বাংলা বা এই ছাত্রলীগ যুবলীগ দিয়ে শিক্ষা ভবন থেকে দৌড়ানি দিয়েছে এই ছাত্রদেরকে, তারা এখন ওই চেয়ারগুলিতে আছে, শিক্ষা অধিদপ্তরের সব চেয়ারগুলিতে আছে, কিন্তু আমরা সরাইতে পারি নাই। এই শিক্ষা উপদেষ্টাকে বারবার বলি, শিক্ষা সচিবকে বলি, যিনি শিক্ষা সচিব তাকে আমি জীবনের প্রথম দেখেছি শিক্ষা মন্ত্রণালয়ে। ধন্যবাদ। তুহিন খান, এই সরকার 10 বছরেও সংবিধান বা যে সংস্কারের আলাপগুলো সেগুলা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করতে পারবে না, আপনি কি মনে করেন? না, সরকার তো আসলে দেখেন ওই যে যেটা বললেন তিনি, সরকারের ধরেন এই যে সরকার এখন কাজগুলি করছে বা এই সরকার করতে পারবে না, আসলে এই সরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে পারবে কি পারবে না প্রশ্নটা সেইখানে না। এই সরকার তো আমাদের সাথেও দ্বিমত পোষণ করেছে, আমাদের যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটার সাথে তো তারা দ্বিমত পোষণ করেছে। সুতরাং এই সরকার কি করতে পারবে পারবে না সেই কোশ্চেনকে আমরা যদি একপাশে সরিয়ে রেখে আমরা কি করতে চাই, সরকারের জায়গায় আছে, একটা সরকার যেভাবে গঠিত হয়েছে, বিএনপি তো যদি বিএনপির এই সরকারের ব্যাপারে একটা থাকতো, সরকারের কোনো পার্টিকুলার উপদেষ্টা হোক বা পার্টিকুলার একটা পোর্শন হোক, যদি তাদের সেখানে দ্বিমত থাকতো তাহলে তারা ডেফিনেটলি সেটা তারা জানাইতেন। কিন্তু তাদের দায়িত্বশীল বা তাদের জায়গা থেকে তারা তো বারবার বলেছেন যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং আমরা এই সরকারকে চাই যে সফল হোক সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা সবাই ব্যর্থ হব। সুতরাং ওই যে সহযোগিতার জায়গাটা সেটা তো বিএনপিও করছে এবং আমরাও যারা ছাত্র জনতা আছে তারাও করছে, সব দেশের জনতা সব জনগণই করছে। সুতরাং এই গভর্নমেন্ট এখন সফলতা ব্যর্থতা মানে কি? সফলতা ব্যর্থতার একটা মানে অর্থ আছে। সফলতা ব্যর্থতার অর্থ তো বিএনপির কাছে এরকম যে এই সরকার কত সফলভাবে একটা নির্বাচন দিতে পারবে। কিন্তু ওই যে আমি বললাম প্রতিষ্ঠানগুলি তো এখানে আছে। এখন সংবিধান সংস্কার কমিশন যেটার এই যে আজকে আমি নিউজে দেখলাম যে এটার জানুয়ারিতে এটার একটা দেওয়া হবে, রূপরেখা দেওয়া হবে বা প্রস্তাবনা দেওয়া হবে। সেই প্রস্তাবনাকে কিন্তু সরকার কিন্তু অলরেডি মানে দেখেন সরকারের অন্য কোনো কমিশন কাজ না করলেও সরকারের সংবিধান কমিশন কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অলরেডি নির্বাচন সংস্কার কমিশনের রূপরেখা আসার আগেই সিইসি গঠন থেকে শুরু করে তাদেরকে শপথ পাঠ সব করেছেন। সুতরাং বিএনপির যেই জায়গাটা সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা এটা দ্রুত হোক, সেই জায়গাটা কিন্তু গুলির গতিতে অনেক দ্রুত হচ্ছে। সুতরাং আমি মনে করি সেই জায়গাটা তো তাদের অ্যাড্রেস করা দরকার। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে গত 22 অক্টোবর শহীদ মিনারে একটি সমাবেশের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5টা দফা ঘোষণা করেছিল। তার মধ্যে অন্যতম ছিল যে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে। সেই প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক মানে প্রোক্লেমেশন অফ রিপাবলিক বলতে আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অনেক গুরুত্ববহ একটা বিষয়, এবং সেটা রেট্রোস্পেকটিভ এফেক্টে হয় না, মানে আপনি বিপ্লবের পরে 5 মাস পরে এসে সেটা বাস্তবায়ন করার সুযোগ নেই। প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিকের সঙ্গে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের পার্থক্য কি আপনার কাছে একটু জানতে চাই, আর এটা কি একটু মানে অনেক দেরি হয়ে গেছে কিনা, খুব ছোট করে বলবেন, সময় খুব কম। নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি মন্তব্য করেছেন যে এটা আরো আগে দেওয়া উচিত ছিল। আমিও সেটার সাথে একমত, এটা আরো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু যেটা আগে দেওয়া উচিত ছিল সেটা পরে দেওয়া যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। যদি আমি মনে করি যে উচিত ছিল, যদি 5ই আগস্ট যদি আমরা এটা দিতাম তাহলে বিএনপির, বা 4ই আগস্ট যদি আমরা এটা দিতাম তাহলে বিএনপির মন্তব্য কি হতো, সেটা কিন্তু আমরা 3 আগস্ট নাহিদের বক্তব্য থেকে বুঝি যে এই সময় যদি আমরা এটা দিতাম তাহলে হয়তো এখানে বিরোধিতা করার খুব একটা সুযোগ থাকতো না। সুতরাং এখন এটা দেওয়া যাবে না। তখন যদি সুযোগ না থাকে, তাহলে যদি আমার সদিচ্ছা থাকে তাহলে এখন দেওয়া যাবে না, ব্যাপারটা তা না। আর ধরেন যে যেই কথাটা বললেন ভাইয়া, বললেন যে বিভিন্ন জায়গায় যে কমিটি হচ্ছে, পকেট কমিটি, এগুলিকে না করা হয়েছে দলের জায়গা থেকে, কিন্তু আমরা কিন্তু দেখছি যে বিএনপির এই যে নিউজগুলি আসতেছে বিভিন্ন জায়গায়,
এখানে ইলেকশন, সুষ্ঠু ইলেকশন হলে কে ক্ষমতায় আসবে আমরা কিন্তু সেই জায়গাটা বার করতে চাই না, বরঞ্চ আমরা তো চাই যে সুষ্ঠু ইলেকশনের মাধ্যমেই ক্ষমতায় আসুক জনগণ। অসংখ্য তো ধন্যবাদ। এই যে যেটা আমি জাস্ট একটু শেষ করি যে রিপাবলিক, সেকেন্ড রিপাবলিকের যেই আলোচনাটা আমাদের বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়েছে, যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, এটা একটা সমস্ত পলিটিক্যাল লিডারশিপ এবং বুদ্ধিজীবীরা বলেছেন যে এটা ৭১-এর পরে সবচেয়ে বড় ঘটনা বাংলাদেশের ধন্যবাদ, ইতিহাসে। অসংখ্য ধন্যবাদ। আমি অধ্যক্ষ সেলিম ভাইয়ের কাছে শেষ প্রশ্ন করতে চাই, সেটা হলো যে একই প্রশ্ন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, বিপ্লবকে একদম বা অভ্যুত্থানকে একদম কুক্ষিগত করতে চাচ্ছে কিনা, আপনার কি মনে হয়? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে যে মির্জা আব্বাস আজকে রুহুল কবির রিজভী আজকে বলেছেন যে জামায়াত ইসলামী ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এই দুইটি বিষয় নিয়ে আপনি একটু মন্তব্য করবেন। আমাকে অবশ্য সময় আপনি কম দিয়েছেন, জি, বৈষম্য আপনি ১.৫ মিনিটের করেছেন। মধ্যে, ১.৫ মিনিটে। অন্তর্বর্তীকালীন সরকার এটাকে আমরা সহযোগিতার জন্য আমাদের নেতা নির্দেশ দিয়েছেন, আমরা সহযোগিতা করছি, এখনো করতে চাচ্ছি। কিন্তু তারা যদি সহযোগিতা না নিয়ে আমাদের সাথে ষড়যন্ত্র করে, সেখানে প্রশ্ন, কারণ ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছি বিভিন্ন রকমের। এবং এখানে রিজভী আহমদ যেটা বলেছেন যে জামাত ইসলামের বিষয়টা, আমি অবশ্য এই আন্দোলনে সবারই অংশগ্রহণ ছিল, আমাদের লোক বেশি, আমাদের বেশি থাকবে স্বাভাবিকভাবেই, কিন্তু জামাত ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও অংশগ্রহণ করেছে, সেটা ঠিকই আছে। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করেছি যে জামাত ইসলামের কিছু কর্মকাণ্ড আমাদের চোখে পড়েছে, বিশেষ করে মন্ত্রণালয়গুলিতে তাদের লোকগুলা। এবং আপনার শিক্ষাক্ষেত্রে আমি যদি শিক্ষা নিয়ে শুধু কথা বলি, যে এখানে তারা অন্য কাউকে ঢুকতেই দিচ্ছে না, 10 সেকেন্ড প্লিজ। অন্য কাউকে ঢুকতেই দিচ্ছে না। আপনার ছাত্র শিবিরের একজন সভাপতি আছে, আপনার শিক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি নুরুজ্জামান, ওই ভদ্রলোক বিএনপির কোনো গন্ধ আছে এরকম কোনো লোককে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো জায়গায় সেখানে ঢুকতে দিচ্ছে না, সেখানে প্রদান করতে দিচ্ছে না। তবে আমি শেষ বলছি যে আপনি আমাকে সময় কম দিয়ে আরেকটা বৈষম্য স্বীকার করুন। না, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।